রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি সেটি লিখেছেন সরঞ্জিত চক্রবর্তী। গল্পের নাম এই সব গন্ধর্বরা। রূপুকে পাওয়া যাচ্ছে না, এ তো মহা ঝামেলা হলো। মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, কখন যে কি করে তার ঠিক নেই। আরে বাবা, বিয়ের বাড়ি ঝামেলা হবে না, অত রাগ করলে চলে? আমি খেয়াল করে দেখেছি, শ্রাদ্ধ বাড়িতে হাসাহাসি আর বিয়ে বাড়িতে রাগারাগি হবেই। সেই নিয়ে অত মাইন্ড করলে হয় না। কিন্তু রূপুকে কে বোঝাবে? রূপুকে যে পাওয়া যাচ্ছে না সেই খবরটা বিধান কাকা নিয়ে এসেছে। আমি কি করব বুঝতে না পেরে বিধান কাকাকে বললাম, শেষ কখন দেখা গিয়েছে ওকে, মানে কটার সময়? বিধান কাকা কাঁচা পাকা দাড়িতে হাত বুলিয়ে বলল, মানে ওই ঝামেলা হলো, তারপর রূপুর বান্ধবীরা সাজতে বাড়ি গেল, তারপর থেকেই। বান্ধবীদের সঙ্গে আবার চলে যায়নি তো? আমি জিজ্ঞেস করলাম। মনে হয় না, বিধান কাকা অপরাধীর গলায় বলল। আমার খারাপ লাগলো, যদিও ঝামেলাটা বিধান কাকাকে ঘিরেই হয়েছিল, কিন্তু তাতে বিধান কাকার প্রত্যক্ষ যোগাযোগ তো ছিল না। আমি জিজ্ঞেস করলাম, বিউটিপি জানে? বিউটি? বিধান কাকা থতমত খেলো একটু, বলল, না মানে বিউটি তো মানে আমি তো মানে কি? বিধান কাকার পিছন থেকে গম্ভীর গলাটা শুনতে পেলাম আমি। দেখলাম বিউটিপি এসে দাঁড়িয়েছে, ঠিক যেন জোঁকের মুখে নুন পড়ল। বিধান কাকা গুটিয়ে একদম ছোট্ট কুঁচো চিংড়ির মতো হয়ে গেল। বিউটিপি বিধান কাকার দিকে কটমট করে তাকিয়ে বলল, বলেছি না তুমি আমার নাম মুখে আনবে না, বাড়ির চাকর চাকরের মতো থাকবে। আমার খারাপ লাগলো, আবার বিউটিপি এইসব শুরু করেছে। আজ দুপুরে রূপুর ঘরেও সবার সামনে বিধান কাকাকে যা নয় তাই বলে অপমান করেছিল বিউটিপি। রূপু বাধ্য হয়ে ঝগড়া করেছিল, বলেছিল এই সব আর সে সহ্য করবে না এই বিয়েতে। এই নিয়েই রূপুর সঙ্গে বিশাল ঝগড়া হলো বিউটিপির। মানে সারা বাড়ির লোক জড়ো হয়ে গিয়েছিল, এমন ঝগড়া। রূপু তখন বলেছিল, এর একটা বিহিত আমি করবই, দেখো। রূপু তার কিছুক্ষণ পর থেকেই গায়েব হয়ে গিয়েছে। আসলে আমাদের বাড়িতে বিধান কাকাকে সবাই খুব ভালোবাসে, একমাত্র বিউটিপি ছাড়া। বিউটিপি সারাক্ষণ বিধান কাকাকে হেনস্থা করে। আমার মাঝে মাঝে মনে হয়, কেন যে বিউটিপি অস্ট্রেলিয়া থেকে ফিরে এলো। এই যে মাস পাঁচেক হলো বিউটিপি এসেছে এখানে, তাতে বাড়ির সবাই কেমন যেন তটস্থ হয়ে আছে ওর আগুনে মেজাজের জ্বালায়। আর বিধান কাকাকে দেখলে সেই আগুনে যেন আরও ঘি পড়ে। কেন যে এমন হয় বুঝতে পারি না। বিধান কাকা মোটেও আমাদের কাজের লোক নয়, বরং আমাদের যে স্পঞ্জ আয়রন কোম্পানি আছে সেখানকার প্রোডাকশন ম্যানেজার হিসাবে রিটায়ার করেছে 10-11 বছর আগেই। বিধান কাকা থাকে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, সঙ্গে থাকে নিতাই নামে একটি কাজের ছেলে। বিধান কাকার ভাই বোনেরা সবাই পশ্চিমবঙ্গের বাইরে প্রতিষ্ঠিত এখন। বিধান কাকা নিজে আর বিয়ে শাদিও করেনি। দিনের বেশিরভাগ সময়টা বিধান কাকা আমাদের বাড়িতেই কাটায়। রাতে একটা পুরনো স্কুটারে করে বাড়ি ফিরে যায়। বিউটিপি আমার ছোট পিসি, সেই 70s মিডলে বিয়ে হয়ে চলে গিয়েছিল অস্ট্রেলিয়ায়।
তারপর এই ৪৫ বছরে মাত্র ২-৩ বার এসেছিল এখানেই। তবে স্বামী মারা যাওয়ার পরেও এই মাস ৫ হলো একেবারে ফিরে এসেছে দেশে। আমাদের বড় পিসি, মানে যাকে আমরা বড়দিপি বলি ডাকি, সেও যেমন এই বাড়িতে থাকে, তেমনি বিউটিপিও এই বাড়িতেই থাকে। বিউটিপির এক মেয়ে, তার বিয়ে হয়ে গিয়েছে, প্যারিসে থাকে। যদিও এই বিয়েতে সে আসেনি। আমার বাবারা 4 ভাই 2 বোন। 2 জেঠু গত হয়েছে বেশ আগেই। এখন বাবা, ছোট কাকা আর এই 2 পিসি সহ আমরা 4 খুড়তুতো জ্যাঠতুতো ভাই আর তাদের স্ত্রী ও বাচ্চাদের নিয়ে আমাদের এই সংসার। বড় জেঠুর ছেলে, মানে আমার যে বড়দা, তারই মেয়ে হলো রূপু, বয়স 24। আজ হেমন্তের এই সুন্দর দিনে ওর বিয়ে। তবে বলছি বটে বিয়ে, কিন্তু বিয়ে কি আদৌ হবে? রাত 8:30টায় লগ্ন, এখন বাজে বিকেল 3:15। বিউটি পার্লার থেকে 3 জন এসে বসে রয়েছে মেয়েকে সাজাবে বলে। কিন্তু মেয়ে তো নয়, যেন কর্পূর, বাড়ি থেকে উবে গিয়েছে। আমি বললাম, বিউটিপি কি হচ্ছে? একে তো রূপুকে নাকি পাওয়া যাচ্ছে না, সেখানে তুমি আবার এই সব করছো। গুটু, আমার সঙ্গে ঝগড়া করেই কি এটা হলো? বলেই বিউটিপি দাঁতে দাঁত ঘষে বলল, হবে না? এই দেরেল শয়তানটা থাকলে গোলমাল তো হবেই। বিধান কাকার দাড়ি আছে বলে মাঝে মাঝে বিউটিপি এইভাবে ডাকে ওকে। বিউটিপি আবার বলল, কিন্তু বাড়িতে এত লোকজন, তার মাঝে মেয়েটা গেল কই? আচ্ছা, ওর কি কোনো প্রেম টেম আছে? পালিয়ে যায়নি তো? আমি বললাম, আরে না না, এটা তো ওর প্রেম করেই বিয়ে, সেই ফার্স্ট ইয়ারের প্রেম, পালাবে কেন? ছেলেটা বিদেশে চলে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে বিয়ে দিতে হচ্ছে, জানোই তো সব। তা না হলে এই বয়সে কোনো মেয়ে বিয়ে করে নাকি? বিউটিপি বলল, জানি জানি, এমনি বললাম। তুই এখানে দাঁড়িয়ে না থেকে দেখ রূপু কোথায় গেল। বিউটিপি দুদ্দার করে পা ফেলে চলে গেল। আমি দেখলাম বিধান কাকা মুখ চুন করে দাঁড়িয়ে রয়েছে। কাজের বাড়িতে এমন মুখ করে কেউ দাঁড়িয়ে থাকলে খুব খারাপ লাগে। আমি বললাম, বিউটিপির কথায় তুমি কিছু মনে করো না বিধান কাকা, আমি খুব লজ্জিত। বিধান কাকা হাসল, ম্লান হাসি, বলল, বিউটি সারা জীবনই এমন রাগী। আমি আর দাঁড়ালাম না। বড়দিপির কাছে যেতে যেতে ফোনটা বের করলাম, তারপর রূপুর নাম্বার ডায়াল করলাম। ফোনটা রিং হয়ে থেমে গেল। যাব বাবা, মেয়েটা গেল কই? ফোনটাই বা ধরল না কেন? কি হচ্ছে এসব? রূপু আমার ভাইজি হলেও একদম বন্ধুর মতো মিশি আমরা। জানি মেয়েটা খামখেয়ালি, কিন্তু তাও বিয়ের দিন এইভাবে কেউ উধাও হয়ে যায়? আমি বড়দাদের ঘরে গেলাম। দেখলাম বড়দা মুখ লাল করে বসে আছে, বড় বৌদি কাঁদছে। মেজদা কানে ইয়ারফোন গুঁজে কার সঙ্গে যেন ফিসফিস করে কথা বলে যাচ্ছে। আমার স্ত্রী সঞ্জনা বড় বৌদির পাশে বসে আছে, আর ছোট কাকার ছেলে বাদল চালাক চালাক মুখ করে বলছে, আমি জানতাম এমনটাই হবে। বাড়ির আরও আত্মীয় স্বজন রয়েছে এখানে। সবাই বলছে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখেছে ওরা, রূপু কোথাও নেই। আমাদের বাড়িটা পাহাড়ের মতো বড়। আমাদের ঠাকুরদার বাবা জাহাজের ব্যবসা করে অনেক টাকা করেছিল, সেই টাকায় বানিয়েছিল এই বাড়িটা। রূপুর বিয়েতে তাই কোনো বাড়ি ভাড়া নেওয়া হয়নি। আমাদের 4 তলার বিরাট হলঘরেই বিয়ে হবে স্থির হয়েছে।
আর নিমন্ত্রিতদের আপ্যায়ন করা হবে মাঠের মতো বড় লনে। সব মিলিয়ে 2,500 লোক নিমন্ত্রিত। কিন্তু এই রাজসূয় যজ্ঞের মতো ব্যাপার যাকে ঘিরে সেই উধাও। আমি বুঝলাম এই ঘরে থাকলে আর বাদলের অমন কথা শুনলে আমি ওকে মেরেই দেব। দেখলাম বাবা আর কাকা বাকি সবাইকে বলছে যে ওরা নিজেরাও খুঁজতে বেরোবে এবার ওদের সঙ্গে। সঙ্গে বাড়ির 4 জন ড্রাইভার আর 2টো ছেলেকেও পাঠাবে এদিক ওদিক। শুনলাম বড় বৌদি দাদাকে বলছে, নাও আরও মেয়ের মাথা খাও, যখন যা খুশি তাই করে বেড়াবে, আর তাতে তুমি প্রশ্রয় দেবে। এখন সবার সামনে মুখে চুনকালি মেখে ঘুরে বেড়াওগে। বড়দা সামান্য তোতলা মানুষ, রেগে গেলে আরও কথা আটকে যায়। বলল, আমি কি করব? বড় মেয়েকে ধরে মারবো? মারলে কি সবাই ঠিক থাকে? আর আমি কি ওকে বলেছি বিয়ের আগে ভেগে যেতে? তুমি মা হয়ে কিছু খবর রাখো না? ঝগড়া আরও বাড়ার আগেই বড়দিপির খাস কাজের লোক হরিদা এসে ডাকলো আমায়। গুটুদা, তোমায় বড়দি ডাকছে। বড়দিপি ডাকছে? আবার কি হলো? আমি ঘরের থেকে বেরিয়ে দোতলায় বড়দিপির ঘরের দিকে হাঁটা দিলাম। বড়দিপি বসেছিল জানালার কাছে। বাড়ির এই দিকটা মূল বাড়ি থেকে একটু বিচ্ছিন্ন, তাই বিয়েবাড়ির চিৎকার এখানে গুঞ্জনের মতো আসছে। সানাইয়ের আওয়াজ নরম হয়ে ছড়িয়ে আছে চারদিকে। বড়দিপির স্বামী মানে আমার বড় পিসেমশাই আর্মিতে ছিলেন, অনেক আগেই মারা গিয়েছেন। বড়দিপি তারপর থেকে এখানেই রয়েছে। বড়দিপির কোনো সন্তান নেই, সারাদিন নিজের মনেই থাকেন। আমি গিয়ে বসলাম বড়দিপির কাছে। বড়দিপির তাকালো আমার দিকে, বলল, গুটু, কোথায় থাকিস তুই? বললাম, আরে রূপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তাই? বড়দিপির যেন কোনো হেলদোল নেই। হ্যাঁ, আমি কি বলবো বুঝতে পারলাম না। বড়দিপি হাসলো। আমি অবাক হলাম, এমন সময় কেউ হাসে? বাড়ি ভর্তি লোক, বিউটি পার্লারের লোকজন এসে গিয়েছে। ওদিকে বড় নাকি 6:30টার মধ্যে এসে যাবে, সেখানে কোণে হাওয়া, আর বড়দিপি হাসছে। আমি বললাম, বড়দিপি, আমায় খুঁজতে যেতে হবে। এত লোকের মাঝে মেয়েটা পালালো কী করে কে জানে, আর গেলই বা কেন? তোমার কিছু বলার থাকলে একটু তাড়াতাড়ি বলবে প্লিজ। বড়দিপি দীর্ঘশ্বাস ফেলে বলল, রক্ত যাবে কোথায়? মানে? আমি অবাক হয়ে তাকালাম। কী সব বলছে বড়দিপি? এসব আবার হেরিডিটারি নাকি? এখন কি মজা করার সময়? বড়দিপি বলল, বস। আমি বললাম, কিন্তু এখন কি বসার সময় বলো? পাওয়া যাবে ওকে, তুই বস। বড়দিপির গলাটা গম্ভীর। কি ব্যাপার বলো তো? আমি বসলাম একটা বেতের মোড়া টেনে। বড়দিপি বলল, একটা গল্প শোন। এখন? আমি কি বলবো বুঝতে পারলাম না। বড়দিপি আমায় টেনে বসিয়ে দিল পাশে, তারপর সরাসরি শুরু করলো তার গল্প। এই বিশাল বাড়িটা দেখলে বিধানের কেমন যেন অদ্ভুত লাগে। একদিকে দেশের বিরাট অংশের মানুষ খেতে পড়তে পায় না, আর অন্যদিকে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে যেন অর্থের অফুরান ভাণ্ডারের চাবি এসে গিয়েছে। এখানে আসতে এখন আর ভালো লাগে না বিধানের, কিন্তু মা এমন করে বলেছে যে না এসে পারেনি। বাড়িটার সামনে এসে বিধান থমকে দাঁড়ালো। বাড়িতে রং করা হচ্ছে। দেখেই বুকের মধ্যেটা কেমন যেন খালি হয়ে গেল ওর। মনে হলো কেউ যেন আলপিন ফুটিয়ে দিয়েছে সারা শরীরে। গা গুলিয়ে উঠল বিধানের।
অক্সিজেন যেমন ও নিমেষে কমে গেল আবহাওয়ার। ও জানে কেন বাড়িতে রং হচ্ছে। জেল থেকে বেরোনোর পরে এমনিতেই শরীর ভালো থাকে না বিধানের। তার ওপর মনে চাপ পড়লে মনে হয় যেন মাথাটাই ঘুরে পড়ে যাবে। তাও মনে জোর রেখে পায়ে পায়ে এগিয়ে গেল বিধান। আসলে আজ যে আসতে হবে সেটা আগে থেকে জানতো না। সকালে ঘুম থেকে ওঠার পরে মাই বলেছে যে ওকে এখানে আসতে হবে। কেন মা? বিধান অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল। মা বলেছিল? কেন মানে? সংসারের হাল দেখেছিস? আমি গতকাল কাজ ছেড়ে কথা বলেছি বিমলবাবুর সঙ্গে। ওদের বেশ কয়েকটা কারখানা আছে। তোর যদি একটা চাকরি হয় তাই বলেছি। আমার চাকরির জন্য? বিধান বিরক্ত হয়েছিল। আমি তো চেষ্টা করছি, নানান জায়গায় অ্যাপ্লিকেশন করেছি, 2টো ইন্টারভিউও দিলাম। তাহলে কেন অন্যকে বলতে গেছো? তাও আবার ওই বাড়িতে? মা বলেছিল, ইন্টারভিউ দিয়ে কিছু হয়েছে? শোন, জেল খাটা আসামিকে কেউ চাকরি দেবে না। জেল খাটা আসামি? কথাটা শুনলেই বিধানের এত কষ্ট হয়, মনে হয় ও কি চোর না ডাকাত। একসময় ওরা ভাবত নতুন দিন আনবে, সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে নতুন দুর্নীতিহীন সমাজ গঠন করবে। কিন্তু সবটাই যে নষ্ট হয়ে গেল। ভুল নেতৃত্ব, লোভ, বেনজলের মতো ঢুকে আসা গুন্ডা বদমাশ, আর সর্বোপরি মাত্রাতিরিক্ত হিংসা। মানুষ মেরে যে মানুষের জন্য কিছু করা যায় না সেটা বুঝতে বুঝতেই অনেক দেরি হয়ে গিয়েছে ওদের। সেই 72 সাল থেকে এই 76 সাল অবধি জেলে থাকতে হলো বিধানকে। জেলের বাইরে এসে দেখল বন্ধু বান্ধব আর সহকর্মীরা সবাই পাল্টে গিয়েছে। দেখল বাড়ির অবস্থা শোচনীয়। মা বিমলবাবুর বাড়িতে রান্না করে কোনো রকমে ভাই বোনদের পেট চালাচ্ছে। আর দেখল বিপ্লব, মানে এখন স্টেশন রোডের সাহা ব্রাদার্স মুদি দোকানের আদিনাথ সাহার লক্কা মার্কা ছেলে, কান ঢাকা চুল, 30 ইঞ্চি ঘেরের বেল বটম প্যান্ট আর বড় কলারের ফুল স্টাফ শার্ট পরে উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থানা গেড়ে বসে থাকে। মা শেষে বিমলবাবুদের বাড়িতে রান্নার কাজ নিয়েছে। ওই বাড়িতে বিধান পড়াতে যেত, সেখানে মা রান্না করছে গিয়ে। জেল থেকে বেরোবার পরে চাকরির অনেক চেষ্টা করেছে বিধান, কিন্তু কিছুতেই পারছে না। এই 26 বছর বয়সেই যেন ওর জীবনে বার্ধক্য নেমে এসেছে। এদিকে 2 বোনের স্কুলের মাইনে বাকি পড়েছে। ভাইটার শরীর খারাপ হলেও টাকার অভাবে সেইভাবে চিকিৎসা হচ্ছে না। জেল খাটা বলে কেউ ওকে পড়াতেও ডাকে না আর। সারাদিন নদীর ধারে কাহাতক একা একা বসে থাকা যায়। তাই আজ সকালে মা ওকে বিমলবাবুর সঙ্গে দেখা করতে বলায় ওর রাগ না হলেও না করতে পারেনি। এই বাড়ি ওর চেনা, বাড়ির কাজের লোকজনও ওকে চেনে। তাই বিমলবাবুর স্টাডিতে যেতে ওর অসুবিধা হলো না। বিমলেন্দু সমাজপতির বয়স প্রায় 70, সাদা চুল, ব্যাকব্রাশ করে আঁচড়ানো, লম্বা ফর্সা মানুষ। এই যে এত বড় বাড়ি, এতগুলো ফ্যাক্টরি, সব উনিই করেছেন। ওর ছেলে মেয়ে আর নাতি নাতনিরা এখন সব এগিয়ে নিয়ে যাচ্ছে মাত্র। আসল মানুষ এই বিমলেন্দুই। বড় মরক্কান লেদারের চেয়ারে বসে কি একটা বই পড়ছিলেন বিমল। ওর পায়ের শব্দে মুখ তুলে চাইলেন, তারপর হাসলেন সামান্য, বললেন, বসো। লোকটার মধ্যে কিছু একটা আছে যে সামনে গেলেই মানুষ আপনা আপনিই ঝুঁকে পড়ে। রাজনীতি আর বিপ্লব করা ছেলে বিধান, কিন্তু যেহেতু ও হাত পেতে এখানে এসে দাঁড়িয়েছে, তাই মনে হলো আজ ওর মাথাটাও ঝুঁকে গেছে।
বিমল সময় নষ্ট না করেই বললেন, তোমার মা বলেছিলেন তোমার চাকরির কথা। স্বাভাবিক, যা অবস্থা চলছে চারিদিকে, তোমরাই তো সব ভেঙে চুরে দিয়েছ, সব নষ্ট করে দিয়েছ প্রায়। এত ভায়োলেন্স করলে ইকোনমিতে বিশাল ইম্প্যাক্ট আসে, সেটা তোমরা বোঝোনি হয়তো, তাই না? বিধান মাথা ঝুঁকিয়েই রইল। এখানে ও রাজনীতি নিয়ে আলোচনা করতে আসেনি। এইসব পুঁজিপতিরা সারাক্ষণ নিজের কোলে ঝোল টেনেই কথা বলবে। যে ইকোনমিতে অর্থ ও সম্পদের কেবল ঊর্ধ্বগতি হয়, সেটা কি কোনো ইকোনমি? এই সবই তো ভাঙতে চেয়েছিল ওরা। বিমল বললেন, শোনো বিধান, আমি রেশনাল মানুষ, বিজনেসম্যান, গিভ অ্যান্ড টেক বুঝি। আমি অবশ্যই চাকরি দেব তোমায়। পশ্চিমবঙ্গে আমার 4টে ফ্যাক্টরি আছে, আর বিহারের দ্বারভাঙায় একটা নতুন খুলছে, গ্লাস ফ্যাক্টরি। তোমায় বিহারের ফ্যাক্টরিতে আমি কাজ দেব, কিন্তু বদলে আমারও কিছু চাই। বিধান এবার সরাসরি তাকালো বিমলের দিকে। কি বলতে চাইছে লোকটা? বিমল বললেন, আমি জানি সবটাই। তুমি বিউটিকে পড়াতে আসতে, তোমাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছিল সেই 5-6 বছর আগে। আমি জানি না তোমার এখন কী মনোবৃত্তি, কিন্তু বিউটি আমায় বলেছে যে সে তোমাকেই ভালোবাসে। সামনে ওর বিয়ে ঠিক করেছি আমরা, ঘরবাড়িও রং হচ্ছে সেই কারণে। কিন্তু মেয়েটা জেদ ধরে বসে আছে যে কিছুতেই এই বিয়ে করবে না। জানোই তো ও কেমন রাগী আর জেদি। কিন্তু দেখো, পাত্র ভালো, ডাক্তার, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে থাকে। সেখানে তুমি কি কিচ্ছু নও, তাই না? আমাকে আমার নাতনির ভালোটা তো দেখতে হবে। বিধান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল, সামনের দিকে তাকিয়ে। চোখ জ্বালা করছে ওর। বুকের মধ্যে কষ্ট আর হিংসার জোড়া আগুন ক্রমে সারা শরীরে ছড়ে পড়ছে। এইসব শোনার জন্যে কি ও এখানে এসেছে? বিমলেন্দু বললেন, সামনের সপ্তাহতেই তুমি ধারবাঙ্গায় চলে যাও। আমি বলে দেব, ওখানে থাকার জায়গা পেয়ে যাবে। খাবার দেওয়া হবে 3 বেলা, সঙ্গে 900 টাকা প্রতি মাসে। কাজ ভালো করলে আমি তোমায় এখানে আমাদের স্পঞ্জ আয়রন ফ্যাক্টরিতে নিয়ে আসব। বিধানের গলা শুকিয়ে গেছে। ও বুঝতে পারছে এবার ওকে এর পরিবর্তে কী বলা হবে। বিমল এবার চেয়ার থেকে উঠে এসে দাঁড়ালেন ওর সামনে। তারপর বললেন, তুমি ভাবছো এটা কি উত্তম কুমারের সিনেমা? আমি কি কমল মিত্র? দেখো, আমি বাড়িতে অমন পোশাক পরি না, চুরুটো খাই না, আমার গলার স্বরও অমন নয়, কিন্তু আমার প্রস্তাবটা অমনই। বিধান জোর করে নিজেকে স্বাভাবিক রাখতে চেয়ে বলল, কিন্তু ব্যাপারটা সিনেমার মতোই তো হলো। বিমল হাসলেন, বললেন, অস্কার ওয়াইল্ডের নাম শুনেছ? বিধান বুঝল এইটার উত্তর ওকে দিতে হবে না, কারণ কার নাম শুনেছে আর কার নাম শোনেনি সেটা এই প্রশ্নের কারণ নয়। বিমল বললেন, প্যারাডক্স থ্রো ইট মে সিম, and paradoxes are always dangerous things. It is none the less true that life limitates art more than art imitates life. বিধান চুপ করে দাঁড়িয়ে রইল। মনে করো আমি আর্ট বা সিনেমার থেকে ইমিডিয়েট করে বলছি, বিউটির সঙ্গে যোগাযোগ রেখো না। দ্বারভাঙা চাকরি তোমার। কি খারাপ বললাম? পাগল হাওয়া 3। হেমন্তের বিকেলে
আজ সব ওলট পালট হয়ে যাচ্ছে। ভাঙা সারিং বাড়িতে ওর সামনে দাঁড়িয়ে থাকা বিউটির দিকে তাকিয়ে রইল বিধান। মেয়েটার খুলে রাখা চুল উঠছে হাওয়ায়, চোখ লাল, জলে ভেজা। কিন্তু শুধু কষ্ট নয়, ওই দু চোখে প্রচণ্ড রাগও ঝলসে উঠছে। বিউটি আগুনের মতো সুন্দরী, আর আজ এই অবস্থায় ওর সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে। বিধান তাকিয়ে থাকতে পারছে না, চোখ পুড়ে যাচ্ছে ওর। বিউটি বলল, কি বললে তুমি? তুমি চাও আমি বিয়ে করে চলে যাই? আমায় তুমি ভালোবাসো না? এই যে এটা বানিয়ে এনেছি আমি, সেটা কেন, কিসের জন্য বলো? বিধান দেখল বিউটির হাতে পাতলা চ্যাটালো গোলাপি সফট স্টোনের ওপর খোদাই করা ওদের দুজনের নাম, তলায় লেখা ফরএভার টুগেদার। বিউটির হাতের কাজ খুব সুন্দর, নানান জিনিস বানিয়ে এনে দেয়, আজও এনেছে। বিধান বিউটির হাত থেকে জিনিসটা নিতে গেল, কিন্তু বিউটি ঝটকা মেরে হাতটা সরিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল পাথরটা। মাটিতে একটা ইঁটের ওপর পড়ে জিনিসটা মাঝখান থেকে ভেঙে গেল। বিধান এবার বিউটির হাতটা ধরতে গেল। বিউটি ধাক্কা মেরে সরিয়ে দিল ওকে, বলল, লোভী তুমি, চাকরির জন্য এমন করছো? আমি বলেছি তো আমার কিচ্ছু লাগবে, আমি স্কুলে চাকরি করে নেব, তুমিও কিছু একটা পেয়ে যাবে, দুজনে মিলে তোমার সংসার চালাতে পারতাম না? সেখানে তুমি আমায় বিক্রি করে দিলে। কী সব বলছো তুমি? রাগলে তোমার মাথা ঠিক থাকে না। আমার সঙ্গে তোমার কোনো ভবিষ্যৎ নেই বিউটি, তাই আমি মানে। বিধানের গলাটা শুকিয়ে আসছে। চারিদিক থেকেই ভাঙা পুরনো সারেং বাড়ি যেন চেপে ধরছে ওকে। গোটা এলাকার মধ্যে এই নির্জন বাড়িতে ওদের দেখা করার জায়গা ছিল, সেই এখানেই বিচ্ছেদ হবে? মানে আবার কি? তুমি একটা শয়তান, জানোয়ার। এই কারণে আমি তোমার জন্য 4 বছর অপেক্ষা করছিলাম। এত ছেলেপিলেকে পুলিশ গুলি করে মেরে দিয়েছে, তোমায় মারেনি কেন? কেন মারেনি তোমায়? বিধান চুপ করে দাঁড়িয়ে রইল। বিউটি বিধানের জামার কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে এলো পাথারি চল কিল ঘুষি মারতে লাগলো। মার খেতে খেতে কুঁকড়ে মাটিতে বসে পড়ল বিধান। বিউটি পাগলের মতো মারছে ওকে, কী সব বলছে। বিধান আটকাচ্ছে না, হাঁটুতে মুখ গুঁজে বসে রয়েছে। আচমকা মার থেমে গেল, তাও বিধান মুখ তুলল না। বিউটি বলল, এখানেই আমরা দুজন গান্ধর্ব মতে বিয়ে করেছিলাম, মনে আছে? তার 2 দিন পরে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল তোমায়, মনে নেই না? ওটা কি খেলা ছিল তোমার কাছে? আমি পুতুল ছিলাম, তুমি রাক্ষস, জানোয়ার একটা। আর কোনো দিনও মুখ দেখাবে না আমায়, কোনো দিনও না, বুঝেছ? বিউটি আর দাঁড়ালো না, ঝড়ের মতো চলে গেল। বিউটির চলে যাওয়ার পথের দিকে এবার মুখ তুলে তাকালো বিধান। চোখে জল এসে গিয়েছে ওর, কিন্তু কি করবে? 900 টাকা যে অনেক। সারা জীবন মাকে কষ্ট দিয়েছে ও, ভাই বোনগুলো ওর দিকে তাকিয়ে বসে আছে। এই টাকাটা যে খুব দরকার। বিউটি কোনোদিনও অভাব দেখেনি সংসারে, তাই ওকে বোঝানো সম্ভব নয়। আসলে কাউকে বোঝানো সম্ভব নয় যে মানুষ যখন নিজেকে বিক্রি করে দেয় তখন তার কেমন লাগে। বিধান মাথা নিচু করে বসে রইল, তারপর ধীরে ধীরে হাত বাড়ালো ওই ভেঙে যাওয়া পাতলা গোলাপি পাথরের দিকে।
সারা বাড়ি এখন আলোয় ঝলমল করে উঠেছে। সামনে বসে আছে রূপু, ওকে ঘিরে নানান বয়সী মেয়েদের ভিড়। আর ওই ডাক এসেছে ওর, বিয়েতে বসতে হবে এবার। আমি বিউটিপির হাত ধরে ঘরের মধ্যে এসে ঢুকলাম। ভিড়ের মাঝে রূপু হাসলো আমার দিকে তাকিয়ে, আমিও হাসলাম। মেয়ে বটে একটা, আজ বিকালে সবাইকে ঘোল খাইয়ে ছেড়েছে। পুরো 2.5 ঘন্টা গায়েব ছিল, কোথায় গিয়েছিল কাউকে বলেনি। নিজে যেমন চলে গিয়েছিল তেমন নিজেই ফিরে এসেছিল। বাড়ির কারও প্রশ্নেরই কোনো উত্তর দেয়নি। কি জেদি মেয়ে রে বাবা! আমাদের দেখে রূপু গলা তুলে ঘরের বাকি লোকজনদের বলল, প্লিজ সবাই একটু ঘরের বাইরে যাবে। মানে? বড় বৌদি মানে রূপুর মা অবাক হলো। রূপু বলল, মানে আমার বিউটিপির সাথে পার্সোনাল কথা আছে। আজ দুপুরে আমাদের খুব ঝগড়া হয়েছিল, মনে নেই? আমার বিউটিপিকে কিছু বলার আছে। তোমরা প্লিজ একটু প্রাইভেসি দাও আমাদের, 5 মিনিট প্লিজ। সবাই অসন্তুষ্ট হলেও কিছু বলল না। বিউটিপি ছাড়াও রূপুকেও সবাই ভয় পায়, কখন যে কি করে বসে তার ঠিক নেই। সবাই বেরিয়ে গেল, আমিও বিউটিপিকে ঘরে রেখে বেরোতে গেলাম। রূপু বলল, তুমি থাকো গুটু কাকা। বিউটিপি দুপুরের ঝগড়া ভোলেনি, এখনও ভুরু কুঁচকে মুখ ভার করে আছে। কি হলো, এখনও রাগ করে আছো? রূপু বিছানা থেকে নেমে এসে জিজ্ঞাসা করল। বিউটিপি বলল, সবার সামনে দুপুরে কি বলেছিলি আমায়, মনে নেই? আমি তোর পিসি ঠাকুমা, আর আমায় তুই ওইসব বললি একটা চাকরের জন্যে? আমার চোপা বেশি? আমি মানুষকে মানুষ জ্ঞান করি না? আমার জীবনের কতটা জানিস তুই? চাকর? রূপু হাসল। বর্দি ঠাম্মা আমায় সব বলেছে। মানে? বিউটিপি অবাক হয়ে তাকালো। মানে এটা কি? রূপু পাশের টেবিলের ড্রয়ার খুলে একটা ফ্রেম বার করলো। বিউটিপির সঙ্গে আমিও অবাক হয়ে তাকালাম ফ্রেমটার দিকে। একটা মোটা কাঠের ফ্রেম, অনেকটা বাক্সর মতো দেখতে, সুন্দর কাঁচ দেওয়া, আর সেটার ভিতরে গোলাপি একটা পাথর রাখা। পাথরটা মাঝখান থেকে ভাঙা হলেও সেটাকে মেরামত করা হয়েছে। আর পাথরটায় লেখা দুটো নাম, বিধান, বিউটি। তলায় লেখা ফর এভার টুগেদার। মনে হলো বিউটিপিকে কেউ যেন জাদুস্পর্শে পাথরের করে দিয়েছে। চোখের পলক পড়ছে না বিউটিপির। রূপু বলল, আমি এটা আনতে গিয়েছিলাম বিধান দাদুর বাড়িতে, কাউকে বলিনি। বাড়িতে বিধান দাদুর কাজের ছেলে নিতাই ছিল, ওকে বলেছি এটা যে নিয়ে গেলাম সেটা যেন কাউকে না জানায়। তুই? বিউটিপির চোখ হঠাৎ ছলছল করে উঠল। রূপু বলল, এটার কথা আমায় বর্দি ঠাম্মা বলেছে। জিনিসটা বর্দি ঠাম্মা একবার দেখেছিল ওই বাড়িতে গিয়ে। তুমি ভাবো, বিধান দাদু সারা জীবন পরিশ্রম করে ভাই বোনদের প্রতিষ্ঠিত করেছে, সবার জন্য সাধ্য মতো করেছে, কিন্তু নিজের জন্য কিচ্ছু করেনি, বিয়ে পর্যন্ত করেনি। শেষ বয়সে আমাদের বুড়ো দাদুকে পর্যন্ত ওই দেখাশোনা করেছে, আর এখন রিটায়ার করার পরেও এই বাড়িতে এসে পড়ে থাকে। তোমার থেকে এত অপমান সহ্য করেও এখানে থাকে কেন? কার জন্য? বহু আগে তোমার দেওয়া এই জিনিসটা বাঁধিয়ে রেখেছে নিজের ঘরে। কেন বিউটি ঠাম্মা, কিসের জন্য? বিউটিপি চোয়াল শক্ত করে তাকিয়ে রইল রূপুর দিকে। মুখ লাল হয়ে উঠেছে বিউটিপির, শ্বাস দ্রুত হচ্ছে। আমার ভয় লাগলো,
বিউটিপির হাই প্রেশার আছে, কিছু হয়ে গেলে মুশকিল হবে। আমি বললাম, বিউটিপি তুমি ঠিক আছো? বিউটিপি চোয়াল শক্ত করে আমাদের দিকে তাকালো, তারপর আর কিছু না বলে বেরিয়ে গেল ঘর থেকে। রূপু মাথা নাড়ল, দীর্ঘশ্বাস ফেলে বলল, গুটু কাকা, আমি বেকার বিকালটা নষ্ট করলাম না? ছাদনাতলায় কি ভিড়! সারা বিয়েবাড়ির আলো একদম কমিয়ে দিয়ে শুধু ছাদনাতলায় নরম হলুদ আলো ফেলা হয়েছে। মৃদু সানাই বাজছে এখন। ওইদিকে এত ভিড় যে আমি পিছিয়ে হল ঘরে শেষে যে টানা বারান্দা আছে তার থামের আড়ালে এসে দাঁড়িয়েছি। স্ত্রী আচার চলছে, এবার শুভদৃষ্টি হবে। আহ! ভিড়ের মধ্যে থেকে হঠাৎ দেখলাম বিউটিপি বেরিয়ে এলো চোখে হাত দিয়ে, তারপর নির্জন বারান্দার দিকে গেল। আমি ভাবলাম, চোখে কিছু পড়ল নাকি? বিউটিপির কাছে যাব কি? রূপুর ওই ব্যাপারটার পর থেকে বিউটিপি কথাই বলছে না কারোর সঙ্গে। এই বিয়ের মধ্যে বাড়ির বউরা টেনে এনেছে বলেই এসেছে, না হলে তাও আসতো না। এই বয়সেও কি যে এত রাগ! কিন্তু চোখে কি পড়ল? আমি এগোতে গেলাম, কিন্তু এগোলাম না। দেখলাম দূরের থেকে বিধান কাকা ব্যাপারটা লক্ষ্য করে গিয়ে দাঁড়ালো বিউটিপির সামনে। সারা বাড়ি ভেঙে পড়েছে বিয়ের স্ত্রী আচার দেখতে, আর তার থেকে সামান্য দূরে এই নির্জন আবছায়া বারান্দায় দাঁড়িয়ে রয়েছে বিউটিপি আর বিধান কাকা। আমি থামের আড়ালে বলে আমায় দেখতে পাচ্ছে না ওরা, খেয়ালও নেই আসলে। বিধান কাকা বলল, কি হয়েছে চোখে দেখি? আমি ভাবলাম বিউটিপি রাগ করে কিছু বলবে, কিন্তু আজ আর বিউটিপি কিছু বলল না, বরং মুখটা আলতোভাবে তুলে ধরল বিধান কাকার দিকে। বিধান কাকা বিউটিপির মুখটা এক হাতে আলগোছে ধরে অন্য হাতে চোখটা টেনে সামান্য বড় করে মুখ নামিয়ে ফু দিল কয়েকবার। তারপর জিজ্ঞেস করল, ঠিক আছে? বিউটিপি কিছুই বলল না, বরং তাকিয়েই রইল বিধান কাকার দিকে। দেখলাম বিউটিপি মুঠো করে ধরে আছে বিধান কাকার পাঞ্জাবি। বিধান কাকাও আর জিজ্ঞাসা করল না কিছু। আর পূর্ণিমার চাঁদ তার সমস্ত আলো নিয়ে ঝরে পড়তে লাগলো এই বারান্দায়, দুজনের শরীরে। আর দুজনে দুজনের দিকে তাকিয়ে রইল, তাকিয়েই রইল। বড় হলঘরের ভিতর থেকে তরুণীদের কণ্ঠস্বর শুনলাম কয়েকজন বলছে, এবার শুভদৃষ্টি, এবার শুভদৃষ্টি। আর আমি দেখলাম জ্যোৎস্নায় ধুয়ে যাওয়া আমাদের চওড়া নির্জন বারান্দায় বিধান কাকার বিউটিপি একে অপরের দিকে চেয়ে রয়েছে। আমি মুখ ঘুরিয়ে সরে এলাম। আসলে এ বড় ব্যক্তিগত মুহূর্ত, নিজস্ব মুহূর্ত। এমন মুহূর্ত মানুষের জীবনে হয়তো একবারই আসে। চরাচর ভাসিয়ে হেমন্তের হাওয়া দিল আচমকা। এলোমেলো হয়ে গেল সাজানো আমপাতা, ফুলমালা। শীত আসছে, তবু জানি মনের মধ্যে শীত আসবে না আর। আমি ভাবলাম, এইসব গন্ধর্বরা আজও পৃথিবীতে আছে বলেই বোধহয় এখনও চাঁদ জ্যোৎস্না ছড়ায়, ফুল ফোটে, আর মানুষ সব কষ্ট মুছে আবারও উঠে দাঁড়ায়, বেঁচে থাকে। আজকের গল্পটা
তোমার কেমন লাগলো মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অপেক্ষা করো নতুন গল্পের জন্য। অনেক অনেক ধন্যবাদ।